হ্যালো বন্ধুরা, মিস নাইট অ্যান্ডের লাস্ট এপিসোডকে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা যখন গল্পের শুরু করছি তখন আমরা দেখতে পাই মিজিনের মা বাবা ওকে দেখে ইমসানি ভাবে ভাবে ওদের আন্টি ফিরে এসেছে। ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। ইমসান মুখে একটাও কথা বলে না। সন্ধ্যের আলো ঘনাতেই ও যখন মিজিনে পরিণত হয় তখন ওর বাবা অবাক হয়ে যায়। ওর মাও দেখে অবাক হয়ে যায় যে কি করে এরকম একজন বয়স্ক মানুষ ইয়াং মানুষে পরিণত হলো। তারপর ওর মা সবটা বুঝতে পারে, তখন বলে এরকমটা কেন হচ্ছে, আমার মেয়ের সাথেই কেন হচ্ছে। ওর বাবাও অবাক হয়ে যায় আর হাউমাউ করে নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই, এখানে হসপিটাল ডিরেক্টর মিস্টার চিওলগাকে 3 বছরের জেল হেফাজতে রাখা হয়। আর তারপরে জিয়ং ঠিক করে যে ও অন্য জায়গায় শিফট করবে, সেটা নিয়ে ওর জুনিয়রকে বলে। আর প্রসিকিউটর চিয়ন হুই নিজের কাজেও ব্যস্ত হয়ে পড়ে। এরপর ইমসান মন খারাপ করতে থাকে। ও এখানে নিজের বাকেট লিস্ট তৈরি করে। প্রথমে করে মা বাবার প্রতি বছর ইয়ারলি চেক আপ করাবে, সপ্তাহে 2 দিন ড্রিঙ্ক করবে, তারপরও জিম করবে, নিজের জীবনের যা যা অসম্পূর্ণ আশাগুলো রয়েছে সেগুলোকেও কমপ্লিট করবে। সান বিভিন্ন পেট হাউসগুলোকেও খোঁজ করতো। তারপর বন্ধু বান্ধবদের নিয়ে ডিনার করা, একদম যাকে বলে চিল মাইন্ডে থাকা আর এনজয় করা, মায়ের কাজে হেল্প করা, মায়ের দোকানে পরিষ্কার করা, সমস্ত কিছু অত্যন্ত মন দিয়ে করা। কারণ জিয়ং যখন ওকে জিজ্ঞেস করেছিল যে তুমি জীবনে কি চাও, তখন মিজিন বলেছিল আমি যেটাই করি না কেন সব কিছু নতুনভাবে করতে চাই। ওর মা ওর বাকেট লিস্টটা দেখে নেয়, তারপর বলে এভাবে চলতে পারে না, তুই কোনো ওঝাতান্ত্রিকের কাছে চল। মিজিন বলে আমি সব চেষ্টা করে নিয়েছি মা, কোনো লাভ নেই, ডাক্তার থেকে ওঝাতান্ত্রিক সব করে ফেলেছি, এভাবে হবে না। তখন ওর মা কান্নাকাটি করতে থাকে। তারপর ওর বাবা ওকে ক্রিম দেয়, বলে এগুলো মাখ, তাহলে তুই আর বয়স্ক হবি না। তারপর দেখা যায় সত্যি ও একজন বয়স্ক মানুষের মতন বিহেভিয়ার করতে থাকে। এরপর ওর বেস্ট ফ্রেন্ড গাইয়ং এর সাথে ওর মা ওকে একটা ক্লিনিকে পাঠায়, যেখানে সুন্দরভাবে মেকআপ ট্রিটমেন্ট চলছিল। এই ট্রিটমেন্ট নেওয়ার ফলে ওর কিছুটা স্কিন গ্লোয়িং তো হয়, কিন্তু সেরকম কিছু লাভ হয় না। সেখান থেকে ট্রিটমেন্ট নিয়ে বেরোনোর পরও নিজেকে দেখে নিজেই ভাবে যে কতটাই বা চেঞ্জ হলাম। তা সত্ত্বেও ও নিজে একজন ইয়াং মেয়ের মতন বিহেভিয়ার করে ফলস চুল লাগিয়ে ছবি তোলে। তখন হঠাৎ মনে পড়ে যায় সেদিন বারের রাতের ওই কথাটা। তারপরের সিনে আমরা ওকে দেখতে পাই, কারণ ওইখানে ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলোই ভাবছিল, ওই ঘটনাগুলোকে মিস করছিল। তারপর একটা রেস্টুরেন্টে চলে আসে। ওর বেস্ট ফ্রেন্ড গাইয়ং বলে যে চলো আমরা ভেতরে গিয়ে চিকেন স্টিক খেয়ে আসি। তখন এখানে ইমসানের অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়, ওর মনটা খারাপ হয়ে যায়। বেস্ট ফ্রেন্ড গাইয়ং বলে আমি সত্যি জানতাম না যে এখানে প্রসিকিউটর জিয়ংকে নিয়েও তোমার অনেক পুরনো স্মৃতি রয়েছে, জানলে আসতাম না। ইমসান বলে সত্যি কাজটা ছেড়ে দেওয়ার পর এখন আমি সত্যি ওটাকে অনেক মিস করছি। গাইয়ং বলে মন খারাপ করো না, চুপচাপ খাও। তারপর সন্ধ্যের আলো ফুরাতেই ও আবারও মিজিনে পরিণত হয়। ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফেরার পথেই থাকে। এদিকে জিয়ং একবার দেখা করতে এসেছে ওদের বাড়িতে। মিজিনের মা বাবা তাই জন্য জিয়ংকে কথাও কথায় আটকে রাখার চেষ্টা করে, যাতে কোনোভাবে হোক ওর মিজিনের সাথে দেখা হয়ে যায়। বলে আকাশে কত তারা, কখনো বলে চলো রাস্তায় ফাঁকা আমরা ব্যায়াম করি। এরকমভাবে মিজিনের বাবা অনেক করে জিয়ংকে আটকাবার চেষ্টা করে, কারণ খানিকক্ষণ আগে মিজিন SMS করে জানায় যে ও বাড়ি ফিরছে, কিন্তু মিজিং তখনও ফেরে না। জিয়ং অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে যায়। আরও চলে যাওয়ার পর মিজিন ফিরে আসে, যেটা দেখে ওর মা বাবা অনেক রেগে যায়। বলে তোর এতক্ষণে আসার সময় হলো, আমি জানি না, তোর দ্বারা কিছুই হবে না। মিজিন সবটাই জানতো। এখানে একটা ঘটনা দেখানো হয় ফ্ল্যাশব্যাকে, যেখানে ও দেখিয়ে নিয়েছিল জিয়ং ওর বাড়িতে এসেছে, তাই ও ইচ্ছে করে বাড়িতে দেরি করে আসে। মিজিন এখানে চায় না যে সম্পর্ক ভেঙে গেছে সেটা নিয়ে আর কাটাছেড়া করা হোক। এরপর ও নিজের একটা বাকেট লিস্ট তৈরি করে, বাকেট লিস্ট অনুযায়ী কাজ করে। এদিকে প্রসিকিউটর জিয়ং এর জুনিয়র ওয়েডিং রিং দেখছে। প্রসিকিউটর জিয়ং বলে তুমি চিন্তা করো না, এই ওয়েডিং রিং আমি তোমাকে গিফট করব। তো এখানে আমরা দেখি মিস্টার জু এই ওয়েডিং রিংটা কাউকে গিফট করার জন্য ইললিগালভাবে কম টাকায় বাইরে থেকে এই রিংটা কিনতে যায়, কিন্তু পরে একটা জোচ্চোরের পাল্লায়, যেখানে প্রসিকিউটর জিয়ং পৌঁছাবার পরে ওই জোচ্চোরটাকে অনেক মারধর করে। বলে তুই ডুপ্লিকেট রিং বিক্রি করছিস, আবার মানুষের কাছ থেকে কম টাকার নামে টাকাও হাতিয়ে নিচ্ছিস। তখন ওখান থেকে ও পালিয়ে যায়। এখানে প্রসিকিউটরের জুনিয়র মিস্টার জু ওকে ধরবার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। প্রসিকিউটর জিয়ং এটা নিয়ে গাড়িতে আস্তে আস্তে বলে তুমি একজন উকিল হয়ে এরকম জোচ্চোরের পাল্লায় পড়লে কি করে। তারপরে বলে চলো আমি তোমাকে এই রিংটা গিফট করলাম, এটা আমার ফেয়ারওয়েল গিফট বলতে পারো।
এদিকে রাস্তায় দেখি মিজিন বা ইমসান আর গাইয়ং প্রচুর এনজয় করছে। এখানে কেউই কাউকে দেখতে পায় না, পাশ থেকে তো গাড়ি নিয়ে জিয়ংরাই বেরিয়ে যায়, কেউই কাউকে এখানে খেয়াল করে না। এদিকে হঠাৎই ওই হলুদ রঙের বিড়ালটা এখানে ইমসান দেখতে পায়। তারপরে রাতের বেলাও ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে ওর স্বপ্নে দেখে যে ইমসান রূপী মিজিন ওর কাছে এসে বলে, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, তুমি খুব ভালো কাজ করেছো, আচ্ছা আমার কি যাওয়া উচিত নয়? মিজিন বলে, হ্যাঁ উচিত, তবুও কেন জানি না তোমার জন্য খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তখন ইমসান বলে, যেটা আমি পারিনি সেই কাজটা তুমি আমার হয়ে করেছো, ধন্যবাদ তো আমার তোমাকে জানানো উচিত। মিজিন এই কথাগুলো শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। এগুলো ওর স্বপ্নের মধ্যেই ঘটতে থাকে, কিন্তু সবটা অত্যন্ত বাস্তবসম্মত হতে থাকে। মনে হয় যেন সত্যি সত্যি ওর সাথে এমনটা হয়েছে। পরের দিন সকাল হয়ে যায়, আর এই পরের দিনের সকালটা নতুনভাবে সৃষ্টি হয়। তারপরে আমরা জিয়ংকে দেখি, ও এখানে নিজের প্যাকিং করতে ব্যস্ত থাকে। প্রসিকিউটর জিয়ং এর জুনিয়র বলে, আপনি কি সত্যিই চলে যাবেন? যাওয়ার আগে মিজিনের সাথে একবার দেখা করবেন না? তারপরের সিনে আমরা এখানে দেখি, আজকে কোর্টে ফাইনাল ডে, যেখানে দোষীকে সাজা দেওয়া হবে। আর এখানে রাজসাক্ষী রূপে মিজিনকে ডাকা হয়েছে। মিজিন দিনের আলোতে এসেছে, তাও আবার ইমসান রূপে নয়, মিজিন রূপেই। কোর্টে এখানে সমস্ত ভিকটিমদের রিলেটিভরাই থাকে। তো এখানে যখন ওকে হুই বলে যে আমি খুন করিনি, আমাকে এসব ফালতু পেসে ফাঁসানো হচ্ছে, তখন সমস্ত সত্যিটা মিজিন জানিয়ে বলে, একজন ভিকটিমের পরিবারের লোক হয়ে আমি বলছি, ওনার চরম থেকে চরমতর শাস্তি হওয়া উচিত। আমি নিজেও একজন ভিকটিম ছিলাম, হয়তো সেদিন আমাকেও খুন হয়ে যেতে হতো। গায়াং বলে, এত চিন্তা করো না। মিজিং এদিক ওদিক করে তাকিয়ে জিয়ংকে খুঁজতে থাকে, কিন্তু জিয়ং ওখানে আসে না। এরপর ওকে হুইকে সাজা শোনানো হয়। সমস্ত প্রমাণ সাক্ষ্য অনুযায়ী ওকে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের কথা শুনেই ও ক্ষেপে যায়। পুলিশ তখন ওকে ধরে নিয়ে যায়। মিজিনের মাও ওকে অনেক খারাপ কথা বলে আর কান্নাকাটি করে যে আজকে আমার বোনটা বেঁচে থাকতো। এদিকে প্রসিকিউটর জিয়ং অফিস থেকে ট্রান্সফার হয়ে যায়। ও নিজের চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। সকলের কাছে ও প্রণাম করে এখান থেকে বিদায় নেয়। গাড়ি নিয়ে যখন ও চলেই যাচ্ছিল, তখন ও একজনকে সাইকেলে আসতে দেখে, যাকে দেখে ওর ইমসানের কথা মনে পড়ে যায়। মনটা প্রচন্ড ভারী হয়ে থাকে। দূর থেকে দেখি মিজিন সবটাই জিয়ংকে ফলো করছিল। এরপর জিয়ংদের বাড়িতে একটা ছোট করে পার্টি হয়। এখানে গাইয়ং থেকে শুরু করে ওরা আঙ্কেল, ওনার, যে ফ্ল্যাট ওনার, সকলেই থাকে। সকলে মিলে খুব দারুণ এনজয় করে ডিনার করতে থাকে। সকলেই বলে, আমি নতুনভাবে শুরু করতে চাই, আমি আবারও সিভিল সার্ভিস পড়াশোনা শুরু করব। তো এখানে মিজিনের আবারও নতুন যাত্রার সুবাদে সকলেই ওকে কংগ্রাচুলেশনস করে। এদিকে বাইরে থেকে জিয়ং দেখে যে এদের বাড়িতে একটা খুশির মহল, কোনো কিছুই ওর জন্য থেমে নেই। তাহলে ওই বা থেমে থাকবে কার জন্য? ওখান থেকে চলে যায়। মিজিন বাইরে মদের বোতল নিতে আসে, কিন্তু তখনই ও বাইরে ফলো করে একটা ফুলের ঝুড়ি পড়ে রয়েছে। তখন ওই ফুলের ঝুড়িটা হাতে তুলে নিয়েও বুঝতে পারে যে এখানে প্রসিকিউটর জিয়ং এসেছিল। ওর মনটা সত্যি খারাপ হয়ে যায়। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই সকলেই ইমসানের ব্যাপারে জিজ্ঞেস করছে। ওর আগেকার যে কোওয়ার্কাররা সকলেই বলতে থাকে, কে জানে ইমসান এখন কোথায়, খুব কুল ছিল আর কাজের ব্যাপারে খুব পার্টিকুলার। এদিকে কোয়ানও নতুন একটা গান লিখেছে আর সেটা রিলিজ করবে। কোয়ানকে জিজ্ঞেস করা হলে যে তুমি পার্সোনালি কারোর প্রেমে পড়েছিলে, কোয়ান এটার কোনো বিশেষ উত্তর দেয় না, শুধু বলে ফিলিংসটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, ওটাকে আমি আমার মধ্যেই রাখতে চাই, তবে ওটা থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি। তারপরে আমরা গাইয়ং আর বয়ফ্রেন্ড মিস্টার জুকে দেখতে পাই। জিয়ং এর জুনিয়র মিস্টার জু এখানে একসাথে ডিনার করতে আসে। ডিনার করতে এসে অদ্ভুত রকমভাবে রিবনটা মাথার মধ্যে বেঁধে হাতের কাছে একটা আংটি নিয়ে বসে। আংটিটা দেখে গাইয়ং অবাক হয়ে যায়। গাইয়ং বলে, এটা আমার হাতে পরিয়ে দাও। তো মিস্টার জোর হাতে পরিয়ে দিতে গিয়ে হাত থরথর করে কাঁপতে থাকে। আর ওরা দুজনেই নিজেদের প্রেম নিবেদন করে দেয়। এদের জীবনের ভালোবাসাও সুন্দরভাবে শেষের সমাপ্তি দেখানো হয়। তো এরাও আফসোস করতে থাকে মিজিন আর জিয়ং এর রিলেশনশিপটা কমপ্লিট হয় না এই জন্য। তো তারপর এখানে বলে, হ্যাঁ আমি জানি মিস্টার জিয়ং শেষ অবধি মিজিনের খোঁজখবর রেখেছিল। পরের ঘটনা আমরা এখানে দেখি 6 মাস পর, যেখানে মিস্টার জিয়ং এখানে সিওলে ট্রান্সফার নিয়ে নিয়েছে আর এখানেও নতুন কোওয়ার্কার ওর সঙ্গে রয়েছে। নতুন কোওয়ার্কার বলে, আমার আন্ডারে কেউ একটা কাজ করছে যে সব ব্যাপারে প্রচুর ফাস্ট আর প্রচুর দক্ষ। আর ঠিক তখনই ওখানে আমরা মিজিনকে দেখি। মিজিনই হচ্ছে ওই নতুন ওয়ার্কার।
এখানে সকলে লাঞ্চ করতে করতে ওকে দেখছিল, বিশেষত জিওং আর মিজিন একে অপরকে হাঁ করে দেখতে থাকে। এদিকে দেখি এই যে ইন্টার্নের আন্ডারে এখানে মিজিন কাজ করতো, সেও মিজিনকে লাইন মারার চেষ্টা করছে। কারণ মিজিন যখন কাজে ব্যস্ত থাকতো তখন ওই ছেলেটি বারবার করে ওকে সিনেমা দেখতে যাওয়ার, এখানে ওখানে বেড়াতে যাওয়ার, এখানে অনেক প্রপোজাল দিত। দূর থেকে জিওং সবটাই ফলো করেছিল, কিন্তু মিজিন তাকে নাকচ করে দেয়। এর ফলে জিওং ওখানে চলে আসে আর নিজের রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করে। জিওংকে ওখানে কাগজপত্র দিয়ে চলে যায়। জিওং তখন বলে, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তা তুমি কি কোওয়ার্কারদের সাথে সত্যিই কখনো রিলেশন করতে চাও না? মিজিন বলে, আমি এরকম তো বলিনি। আর হাতে তখনই ওর ক্যাকটাসের কাঁটা ঢুকে যায়। ক্যাকটাসের কাঁটাগুলো বের করতে করতে ও মিজিনকে জিজ্ঞেস করে, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না, তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? মিজিন বলে, সেরকম কিছু নয়। তখন ও বরকে কিস করে নেয়, বলে তাহলে তো আমরা আবারও আমাদের সম্পর্কটা শুরু করতে পারি, তোমাকে আমি সত্যি অনেক অনেক মিস করেছি, বলে ওরা কিস করতে থাকে। আর ওদের দুজনের সম্পর্কে এখানে মিল দেখানো হয়। ওদের দুজনের ভালোবাসা আজকে সম্পূর্ণতা পায়। দূর থেকে যেন ইমসানও ওদেরকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। আর এরকমই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে এই ড্রামা শেষ হয়। তো কেমন লাগলো এই ড্রামা অবশ্যই তোমরা জানিও কিন্তু।